রেকর্ড হয়? রেকর্ড হয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে, কেটে গেল হুট করে। দুটো দুটো ফাইল পাওয়া যাবে নাকি? দুটো ফাইল হবে। তো এখানে বেসিক্যালি এটা হয়ে গেল আমাদের পার্ট, যেটার মধ্যে আমরা এইখানে ডেটাটাকে বসালাম। এইবার ঘটনাটা হচ্ছে যে আপনি বলছেন এক্সপোর্টের ব্যাপারটা। এক্সপোর্ট হ্যাঁ অবশ্যই করতে পারবো, এবং সেটাকে আমরা অন্য ফাইল বা ফোল্ডারের মানে ভেতরে ওটা যখন রাখবো, কখন পরে, এগুলো একটু বোঝার চেষ্টা করুন। যখন আমরা এটাকে স্প্লিট করছি। এখন আমরা এটাকে কী করেছি, সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন রয়েছে, মানে আচ্ছা। এবার আমরা এটাকে যখনই স্প্লিট করে নেব, মানে এই কোডটাকে আমরা অন্য ফাইলের ভেতর চালান করে দিচ্ছি, জেএস বলে এখানে রাখলাম। যখনই আমরা এটাকে এইখানে করে দিলাম, তখন আমরা এইভাবে এক্সপোর্ট করতে পারি, ঠিক আছে। এবং যদি আমরা এটাকে এইভাবে এক্সপোর্ট করছি, তাহলে এই যে অ্যাপটা সেটাকে আমাকে নিয়ে আসতে হবে। তখন আমাদের হ্যাঁ, হ্যাঁ। এইভাবে ওই অ্যাপের ফোল্ডার থেকে, মানে অ্যাপের ফোল্ডার থেকে আসলো। এবার ঘটনাটা হচ্ছে, শুধু আমরা অ্যাপ লিখেছি, বাট ইন্ডেক্সটা কোথায়? তো ইন্ডেক্স অ্যাকচুয়ালি লিখতে হয়নি, কারণ ইন্ডেক্স ডট জেএস বাই ডিফল্ট আসে। মানে যখনই আমাদের কোনো পাথ লুক আপ করে, তো সেইখানে ইন্ডেক্স যে ফাইলটা থাকে সেটাকে বাই ডিফল্ট চেক করে। তো সেই কারণের জন্য আমি এখানে অ্যাপ ডট সরি ডট ফ্রন্ট স্ল্যাশ অ্যাপ, ডট বলতে বেসিক্যালি রিলেটিভ পাথকে বোঝাচ্ছে, মানে রিলেটিভ পাথ বলতে এই পাথটাকে বোঝাচ্ছে, এবং অবশ্যই স্ল্যাশ করে আমাদের এই ফোল্ডারকে চেনালো, এবং তার ভেতরে বাই ডিফল্ট যেটা ইন্ডেক্স বলে যে ফাইলটা রয়েছে, আমরা ইন্ডেক্স এখন ডট কোন জেএস। জায়গাটা দাঁড়িয়ে আছি? আপনার এই কমান্ড লাইনটা না এক্স্যাক্টলি বুঝতে পারি না। ওখানে না পুরো পাত্তা দেওয়া থাকে না, ওটা বেস শিবাজি বলে লেখা থাকে, পুরো পাত্তা ওখানে দেয় লেখা না। কোন জায়গাটা এখন দাঁড়িয়ে আছি আমরা? যদি আমাদের পাথ বুঝতে হয়, আমাদের অ্যাকচুয়ালি কারেন্ট পাথ হচ্ছে পিডব্লিউডি, প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এটা হচ্ছে আমাদের কারেন্ট পাথ। ক্লাস 13 এর মধ্যেই দাঁড়িয়ে আছি। আচ্ছা। এটা হচ্ছে আমাদের কারেন্ট পাথ। হুম, হুম। ওকে, কিন্তু এটা অ্যাকচুয়ালি কারেন্ট পাথ নয়। কারেন্ট পাথ হচ্ছে আমাদের এই ইন্ডেক্স। ফোল্ডারটা। তার মানে বেসিক্যালি সোর্স ফোল্ডারকে অ্যাকচুয়ালি কারেন্ট পাথ হিসেবে ধরছে, কিন্তু হ্যাঁ, এটা হ্যাঁ। অ্যাকচুয়ালি কারেন্ট পাথ নয়। কারণ যখন কিনা এটা বিল্ড হচ্ছে, তখন চলছে ডিস্ট ফোল্ডার থেকে। তার মানে এই ক্ষেত্রে কারেন্ট পাথ কিন্তু ডিস্ট ফোল্ডার। আচ্ছা। কারণ যখন ডিস কম্পাইল হয়েছে, ফোল্ডার থেকে এক পাত ওপরে গেলে তো অ্যাপ হচ্ছে না। হচ্ছে না, কারণ বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে সমস্ত ফাইল কম্পাইল হয়ে সেম পাতে রয়েছে, তার জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যতগুলো ফাইল আমরা লিখেছি, যা যা সমস্ত কম্পাইল হয়ে এই একটা ফাইলের মধ্যে পড়েছে। মানে এখানে আমরা আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করছি, কিন্তু যখন অ্যাকচুয়ালি কম্পাইলড হচ্ছে, তখন একটা ইন্ডেক্স ফাইল আর একটা জেএস ফাইল ক্রিয়েট হচ্ছে। মাঝখানে অবশ্যই একটা ম্যাপ ফাইল রেখেছে। ম্যাপ ফাইলটা শুধু আইডেন্টিফাই করার জন্য যে কোথা থেকে কোন কোডটা নেওয়া আছে সেইটা। এটা কি ওভারঅল সব জায়গায় এরকমই হবে মানে? অলমোস্ট সব জায়গাতেই সেম, অলমোস্ট সব জায়গাতেই সেম। ভাইটের ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও অলমোস্ট সেম। ভাইটে আরও একটু আর একটা ফাইল কমে যায়, ভাইটে আরও ফাইল কম হয়। এটাতে একটা দুটো ফাইল একটু বেশি রয়েছে, যে কারণে ভাইটটা এখন ইউজ হচ্ছে। কারণ ভাইটটা আরও ফাইল কম করে আরও লাইটনিং ফাস্ট করার চেষ্টা করেছে। তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের কারেন্ট ওয়ার্কিং পাথ। এবার কারেন্ট ওয়ার্কিং পাথ বলতে এইখান থেকে অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করছে, বাট আমাদের অ্যাকচুয়ালি কারেন্ট ওয়ার্কিং পাথ হিসাবে যদি মেনশন করতে হয়, মানে আমাদের যদি আচ্ছা, বুঝতে। আমরা ওইভাবে সিনট্যাক্সটা কেমন দেখলাম, এক্সপোর্ট অ্যাপ, আমরা তো ফাংশনের সামনে এক্সপোর্ট লিখে দিতে পারি, এটা তো মডিউল জেস। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে মডিউল জেস আছে, সেক্ষেত্রে আমাদের এইখানে এইখানে এরকম না লিখেও আমরা ডাইরেক্টলি ফাংশনের আগে এক্সপোর্ট লিখতে পারি। যদি আমরা এক্সপোর্ট লিখি, তাহলে অবশ্যই আমাদের এইখানে এইভাবে আমরা অ্যাপ পাবো না। তখন আমাদের অ্যাপটা পেতে গেলে আমাদের এইভাবে পেতে হবে। আচ্ছা। আর যদি আমরা এটাকে ডিফল্ট করে দিই লেখাটা, এই ডিফল্টটা কি আবার?
ডিফল্টার মানে হচ্ছে এইটাই হচ্ছে ইনিশিয়াল ফাইল এন্ট্রি ফাংশন, যেটাকে আমরা যে কোনো নামে করতে পারি। মানে এটা অ্যাপ না হয় এটা ওপিপি নাম দিলাম ইচ্ছে করে, তো এটা ওপিপিও হতে পারে। মানে অ্যাকচুয়ালি কোনো নাম হিসাবে এটাকে ট্রিট করে না। এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল কোনো একটা ফাংশন, যা ইচ্ছা নাম দিতে পারেন, না দিতে পারেন, অসুবিধা নেই। বাট বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে যখন আমাদের পুল করা হচ্ছে তখন এটা অ্যাকচুয়ালি অ্যাজ এ ভ্যারিয়েবল পুল হচ্ছে। মানে বেসিক্যালি অনেকটা এইটা লগে আমাদের একটা ভ্যারিয়েবল ডিফাইন হলো এবং তার মধ্যে ভ্যালু ডিফাইন করা হয়েছে, যেটা এখানে আসছে। এবার সেটাকে আমরা যদি অ্যাপ বলি তো অ্যাপ মানে, আর যদি ওপিবি বলি বা হোয়াটএভার যে কোনো নাম যদি বলি সেটা সেইভাবে হতে পারে। তো ডিফল্টটা কোন সেকশনে দেওয়া উচিত আমাদের? ডিফল্টে জেনারেলি কী হয়, যখন কিনা আমরা কোনো পেজ ডিফাইন করি, যখন কিনা রাউটিংয়ে আমাদের ডাইরেক্টলি কোনো একটা ফাইলের অবজেক্টকে কল করার দরকার পড়ছে, তখন সেক্ষেত্রে ডিফল্ট ইউজ হয়। এটা বিশেষ করে আপনি যখন কোনো ফ্রেমওয়ার্ক লেভেলে কাজ করবেন তখন পেজের ক্ষেত্রে বেশিরভাগ ডিফল্ট ইউজ হয়। মানে এখানে সমস্ত কিছুই কম্পোনেন্ট, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমরা যেটা ক্রিয়েট করলাম এখানে এটাকে বলা হয় কম্পোনেন্ট। তো কম্পোনেন্ট যখনই আমরা ক্রিয়েট করি, সমস্ত কম্পোনেন্টসেরই বিভিন্ন রকমের পার্থক্য রয়েছে। এক একটা কম্পোনেন্ট এক একটা পারপাসে ইউজ হয়। এইখানে যে কম্পোনেন্টটা, এখানের কম্পোনেন্টটা পেজের একটা পার্ট, বাট কোনো কোনো পার্ট আছে যেটাকে অ্যাজ এ পেজ হিসেবে ইউজ করা হয়। কারণ একটা পেজও একটা কম্পোনেন্ট, আবার একটা ডিজাইন পার্টও একটা কম্পোনেন্ট। তো এখানে সমস্ত কিছুই কম্পোনেন্ট। কিন্তু যখন পেজ কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করি তখন সেক্ষেত্রে ডিফল্ট পেজের কম্পোনেন্টের নাম হয়। এবং তাতে সুবিধাটা কী হয়, কারণ যখন আমরা রাউটিংয়ে আমরা ওই পেজের কল করা হয় তখন ওই পেজের ডাইরেক্টলি অবজেক্ট তারা তাদের ইচ্ছা মতন নাম বসিয়ে নিয়ে সেই অবজেক্টটাকে রেন্ডার করে। তো সেই কারণের জন্য সমস্ত পেজের কম্পোনেন্টগুলো কে ডিফল্ট করতে হয় জেনারেলি। একটা জেএস ফাইলে কি একটাই ডিফল্ট থাকতে পারে? হ্যাঁ, একটা জেএস ফাইলে একটাই ডিফল্ট থাকতে পারে। তাছাড়া আমরা অজস্র ফাংশন বা প্রপার্টি রাখতে পারি যেটা শুধুমাত্র এক্সপোর্ট ইউজ করতে পারবো। ডিফল্ট শুধু একটাই থাকবে। ঠিক আছে, ওকে, তো এইটা হয়ে গেল আমাদের স্প্লিট। এবার ব্যাপার হচ্ছে কি, আমরা এই যে ইনলাইনে যে এই যে কালারটা যেটা আমরা বসিয়েছিলাম, এবার এই কালারটা আমরা এখানে বসালাম না, তাহলে কী হলো, আমাদের এখানে যে আউটপুটটা সেটা আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এবার এই যে আউটপুটটা যেটা চেঞ্জ হয়ে গেল, এবার এটাকে আমরা স্টাইল আমরা বসাতে চাইছি। তার জন্য আমরা করলাম কি, এখানে স্টাইল ডট সিএসএস বলে রাখলাম এবং এখানে H1 ট্যাগের মধ্যে আমরা কালার রেড, যেমন নর্মালি আমরা সিএসএসে লিখে থাকি সেরকম সিএসএসে আমরা কালার রেড দিয়ে দিলাম। এবং এটা দিয়ে দেওয়ার পরে এবার এই যে সিএসএসটাকে যে আমরা অ্যাপ্লাই করব সেটা কীভাবে অ্যাপ্লাই করব। এই সিএসএসটাকে অ্যাপ্লাই করার অনেক রকম উপায় আছে। এই যে এখানে যে মেইন অ্যান্ড স্টাইল এই যে আমরা দেখতে পাচ্ছি, এটাকে বেসিক্যালি বলা যায় গ্লোবাল সিএসএস। আর যখনই আমাদের গ্লোবাল সিএসএস থাকে তখন সেক্ষেত্রে আমরা এটাকে ডাইরেক্টলি এইভাবে ইম্পোর্ট করতে পারি। যদি ডাইরেক্টলি আমরা এইভাবে এটাকে ইম্পোর্ট করি তাহলে সেই ক্ষেত্রে এটা ডাইরেক্টলি কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেল সিএসএস স্টাইল এবং সেটা আমাদের ডাইরেক্টলি এখানে রিফ্লেক্ট করছে সিএসএস ফাইলের মধ্যে। ঠিক আছে, এবং এখানে বেসিক্যালি এইখানে এই ক্লাস জেএস এবং অবশ্যই এখানে স্টাইল সিএসএস অ্যাড হয়েছে। ওকে, আমরা তো অ্যাড করিনি। হ্যাঁ, মানে এটা তো রেন্ডার ফাইল আমরা করিনি, আমরা শুধু করেছি শুধু জাভাস্ক্রিপ্ট ফাইল এখানে অ্যাড করেছি, আর এটা অটোমেটিক্যালি ও অ্যাড করে নিয়েছে কারণ যেহেতু এখানে স্টাইল পেজ দেখাচ্ছে। কোথায় করেছে? ওই ডিস্টের ভেতর index.js। হ্যাঁ, ডিস্টের মধ্যে করেছে, ওটা অটোমেটিক্যালি করেছে। কোথায় কি সেট করবে না করবে ওটা বিল্ড টুল নিজে ডিসাইড করে। ওটার জন্য আমাদের চাপ নিতে হবে না, ওটা বিল্ড টুল নিজে ডিসাইড করে নেয় যে কোথায় কী বসাবে।
ইনফ্যাক্ট শুধু তাই নয়, আমাদের এখানে এটা রয়েছে ফাইল। এবার আমরা করলাম কি, এখানে আর একটা ফাইল ক্রিয়েট করছি BUTTON button ডট জেএস বলে। তো এখানে আমরা এক্সপোর্ট ফাংশন BUTTON বাটন বলে একটা ফাংশন ক্রিয়েট করছি। এখানে জাস্ট আমি বাটন দিলাম ক্লিক মি, এবং এই বাটনটাকে আমরা কল করব এটার মধ্যে। এবার এইখানে যখন আমরা কল করব, এবার এখানে কী হয়ে যাচ্ছে, আমাদের মাল্টিপল লাইন হয়ে যাবে। এবার যখনই আমাদের মাল্টিপল লাইন হয়ে যাবে, তখন আমাদের এই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, এবং এটার পরে আমাদের এইখানে এইটা হচ্ছে জেএক্স এলিমেন্ট, এটা জেএসএক্স এলিমেন্ট, এবং এর ভেতরে আমরা এইভাবে এটাকে ক্রিয়েট করতে পারি। এবার এটার মধ্যে আমরা এটাকে এইভাবেও রাখতে পারি, ডিপ বলেও রাখতে পারি, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি লাগবে এইরকম টাইপেরই পার্ট, সেটাকে আমরা চাইলে ডিপ বলেও আমরা মেনশন করতে পারি। এবার ঘটনাটা হচ্ছে কি, এখানে আমাদের H1 যে ট্যাগটা ছিল সেটা আছে, প্লাস সেখানে আমরা বাটন কল করলাম, এবং বাটনকে আমাদের এখানে অবশ্যই ইম্পোর্ট করতে হবে, কারণ বেসিক্যালি যেহেতু ওটা আলাদা একটা কম্পোনেন্ট, আলাদা ফাইলের যেহেতু রয়েছে ওটা আলাদা কম্পোনেন্ট। তো এখানে ক্লিক মি বলে বাটনটাও এসে গেছে। ঠিক আছে, বাটনটা কোথায় ইম্পোর্ট করলেন একবার ক্লাসটা দেখুন। index.js এর মধ্যে, অ্যাপের মধ্যে। এই বাটনে যদি একটা ইভেন্ট লাগাতে হয় সে করব না, জিজ্ঞেস করছি না, ঠিক আছে, আপনি একটা স্পেসিফাই করেন, এমনি জিজ্ঞেস করলাম কত। এখানে বেসিক্যালি যদি আমরা কোনো ইভেন্ট যদি লাগাতে চাই, নর্মাল HTML ইভেন্ট কাজ করবে না। আচ্ছা, এখানে ইভেন্ট পারফর্ম করাতে গেলে একটা অন্য একটা ফাংশন বা ক্লাসের হেল্প নিয়ে এটাকে কাজ করতে হবে, যেটার জন্য বেশি টাফ হলে আপনি যদি মনে করেন যে পরে পড়াবো, তাহলে পরে পড়াতে হবে, মানে আমি মাথায় এসছে তাই বলে দিচ্ছি। কিন্তু মেন ব্যাপার হচ্ছে এর ইভেন্টটা সহজভাবে হবে না, মানে যেটা জাভাস্ক্রিপ্টে যেভাবে হয় সেইভাবে হবে না। কিন্তু হ্যাঁ, যখন লার্জার লেভেলে যখন কাজ হয়, তখন জাভাস্ক্রিপ্টের থেকে অনেকটা ইজি হয়ে যায় এর যে প্রসেস রয়েছে, বাট ইনিশিয়ালি এটা খুব একটা ইজি টাস্ক নয়। এবং এখানে যে পেজটা যে আমাদের রেন্ডার হচ্ছে স্টেপ বাই স্টেপ, যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিভাবে হচ্ছে সেটা একবার দেখা যাক। তো এখানে মেনলি দেখুন, এখানে সমস্ত লাইন যে রেন্ডার হচ্ছে, নর্মাল আমাদের রুট ডিভ আমরা সেট করেছিলাম, সেই রুট ডিভের মধ্যে ডিভ গেছে, যেটা এইটা, এবং তার ভেতরে এটা গেছে, এবং তারপরে বাটন ক্লিক মি ওটাও রেন্ডার হয়েছে। তো আমরা সমস্ত জিনিস লিখেছিলাম আলাদা আলাদা ফাইলে, কিন্তু যখন এসছে সমস্তটা একভাবে রেন্ডার হয়েছে, একটার পর একটা, যেরকম আমাদের ব্রাউজারে দেখছি, এবং সেই হিসাবে যেরকম কোড হওয়া উচিত। এটাই হচ্ছে রিঅ্যাক্টের মেন ইউজ। এবং এবার এইখানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে পার্টিকুলার যে বাটন বা HTML যেটা দেখা যাচ্ছে, এইটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, নেটিভ এলিমেন্ট। তো এই কারণের জন্য ওয়েব ইন্টারফেস অ্যান্ড নেটিভ হিসেবেও এটাকে ট্রিট করছে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, আমরা যখন মোবাইল বা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য যখন আমরা এলিমেন্ট রেন্ডার করি, যেটা নেটিভ অ্যাপ্লিকেশান বুঝতে পারে, তো সেই অ্যাপ্লিকেশানের যে ফাংশন বা তার যে কোডটা, সেটার যা নেটিভ থাকে সেটাই অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট রেন্ডার করে। তো সেই কারণের জন্য রিঅ্যাক্ট ওয়াইডলি মানে মাল্টি প্ল্যাটফর্মে সাপোর্ট করছে, এবং এটার একটা কনসেপ্টই এমন একটা গেম চেঞ্জিং করে দিয়েছে যে এই পার্টিকুলার প্রসেসটাকে ইউজ করে ওয়েব, মোবাইল, ডেস্কটপ, যে কোনো ধরনের ফ্রন্ট এন্ডের কাজ হচ্ছে। এবং এটা নট অনলি আপনার রিঅ্যাক্টে সবাই একটা কি টার্ম ইউজ করে, ও ডম ম্যানিপুলেশন করতে পারে না, কি ডম কি যেন, কি ট্রি স্ট্রাকচার না কি, ডমের কিছু একটা করে। ডোম স্ট্রাকচার তো ম্যানিপুলেট করছেই, সে জাভাস্ক্রিপ্টও করে। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টেরই তো মেন কাজ ডোম ম্যানিপুলেশন করা।
এ বেসিক্যালি কি করছে, React ডোম এর রেন্ডার করছে। functionality কিছু একটা আছে এ ডোম এ রিলেটেড। ডাইনামিক ডোম রেন্ডার করে, ডাইনামিক্যালি ডোম রেন্ডার করছে। আচ্ছা এটা বেসিক্যালি কী হচ্ছে, এখানে আমরা যেটা লিখছি এটা অ্যাকচুয়ালি HTML এলিমেন্ট নয়, এটা হচ্ছে রান টাইম জেএসএক্স এলিমেন্ট। মানে এটা অ্যাকচুয়ালি যদি দেখা যায়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, জাভাস্ক্রিপ্ট আচ্ছা ফাংশন। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি HTML সিনট্যাক্স নয়। আপনি দেখছেন HTML সিনট্যাক্স হিসাবে, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি HTML সিনট্যাক্স নয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জাভাস্ক্রিপ্ট ফাংশন, যেমন কিনা আমরা এখানে লিখছি। এবার সেই ফাংশনটাই যখন রেন্ডার হয়ে আউটপুটে দেখাচ্ছে, তখন দেখাচ্ছে এটা একটা অ্যাজ এ HTML। হ্যাঁ, যখন এখানে রেন্ডার হচ্ছে তখনই HTML রেন্ডার হচ্ছে, কিন্তু তার আগ অবধি যখন এটাকে ইউজ করা হচ্ছে, তখন এই যে আমরা এখানে যে দুটো জিনিস যে আমরা ইউজ করেছি, রিয়াক্ট অ্যান্ড রিয়াক্ট ডোম। রিয়াক্ট বেসিক্যালি কী করছে, এই জেএসএক্স এলিমেন্টকে বুঝছে, আন্ডারস্ট্যান্ড করছে, যা প্রসেস হওয়ার সেটাকে করছে, এবং রিয়াক্ট ডোম ওই ফাংশনসগুলোকে এলিমেন্টে রেন্ডার করছে, তার অ্যাকচুয়াল যে প্রসেস হওয়া উচিত সেই প্রসেসটাকে মেনটেন করে। তো এই কারণের জন্য কী হচ্ছে, রিয়াক্ট এত বেশি অপটিমাইজড এবং এত বেশি ফাস্ট পারফর্ম এক্সিকিউশন করছে, তো যার কারণেই হচ্ছে রিয়াক্টের পপুলারিটি বেশি। এবং রিয়াক্ট নট অনলি একা নিজে মার্কেট ড্রাইভ করছে, রিয়াক্টের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা হচ্ছে, আমরা রিয়াক্ট দেখতে পাচ্ছি, পি রিয়াক্ট বলে একটা অপশান রয়েছে, PREACT, preactjs.com, যেটা সেম রিয়াক্টের সিনট্যাক্স, রিয়াক্টের প্রসেস অ্যাপ্লাই করে, জাস্ট সামান্য একটু পার্থক্য আছে, কিন্তু এটাও রিয়াক্টেরই একটা মাইক্রো ভার্সন বলা যায়, যেখানে বেসিক্যালি কী হচ্ছে, এর রিয়াক্ট যত বেশি সাইজ ক্রিয়েট করে, যদিও রিয়াক্টের সাইজ খুবই মিনিমাম হয়, রিয়াক্ট আরও বেশি মিনিমাম করার জন্য এটাকে তৈরি করেছে। আচ্ছা, এখানে যে বাটন ক্লিক দেখাচ্ছে এরকম ভাবে অ্যাসোসিয়েট করে দিয়েছে। করে দিয়েছে, এবং সেটা করার জন্য এইটাকে ইউজ করতে হয়েছে। ও আচ্ছা, না থাক থাক, এখন এত কিছু দরকার নেই। এটাকে স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম বলে, দেখাতেই পারি আমি। এবার মেন ব্যাপার হচ্ছে এই পার্টটা বুঝতে গেলে এইটা কি সেটা বুঝতে হবে। আমি এত লাফিয়ে এসেছি না, একটু গুলি যাবে শেষ করে। রিয়াক্টটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে, একটু ভালো করে শিখতেছে। ঠিক আছে, তো আজকে বেসিক্যালি আমরা স্টার্ট করলাম। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কি, আমাদের যখনই আমরা রিয়াক্টকে অ্যাপ্লাই করছি, রিয়াক্টকে আমরা যে কোনো স্ট্রাকচারের মধ্যে যে কোনো জায়গাতেই আমরা ফেলতে পারি। তার জন্য আমাদের দুটো লাইব্রেরিকে প্যাকেজের মধ্যে রাখতে হবে, এবং সেইটার থ্রু দিয়েই আমাদের অ্যাপ্লিকেশান ডিজাইন হওয়া শুরু হবে। এবং অ্যাপ্লিকেশান যখন ডিজাইন হবে, তখন ফাইনাল ডিজাইনিং স্টার্ট হচ্ছে main.js বা index.js, যেটা আমাদের মেইন ফাইল থাকবে, মানে মেইনের মধ্যে, মেইন পাতের মধ্যে, মেইন রুট পাতের মধ্যে যেটা থাকবে সেই পাতের মধ্যে থাকবে। এবং এইখানেই থেকেই আমরা প্রথমে এলিমেন্ট ডিটেক্ট করব, কোন এলিমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের সমস্ত ডেটা যাবে, রেন্ডার হবে, সেই এলিমেন্টটাকে ডিটেক্ট করা হবে। এবং সেই এলিমেন্ট ডিটেক্ট করার পরে তারপরে এই রেন্ডারের মধ্যে অ্যাকচুয়ালি একটার পর একটা সমস্ত ডেটা পড়তে থাকবে এন্টায়ার অ্যাপ্লিকেশনে। এই যেমন অ্যাপ একটা কম্পোনেন্ট, হ্যাঁ, মানে এরকম অ্যাপের নিচে অ্যাপটা, মানে কথা বলছি একটা কি বলি ন্যাব, তার নিচে একটা এরকম ভাবে হতে থাকে। হ্যাঁ, এই তো অ্যাপের নিচে ইন্ডেক্স, এবং এর ভেতরে আমরা বাটন, রুটের ভেতর আর ওটাতে এটাতে এইটা যেটা হলো অ্যাপের ভেতর বাটন। অ্যাপ এখানে বেসিক্যালি কি হচ্ছে, মেইন অ্যাপ্লিকেশন, তারপরে আসছে অ্যাপের ভেতরে আসছে বাটন, এইভাবেই থাকে, এইভাবেই চলতে হতে পারে। আবার এরকম হতে পারে, অ্যাপ হলো অ্যাপের নিচে আরেকটা এরকম অ্যাপের মতোই কোনো একটা জিনিস, সেটাও তো হতে পারে। হ্যাঁ, ওর ভেতরে না দিয়ে। এবার ব্যাপার হচ্ছে এই যে অ্যাপ যেটা রয়েছে, এইখানে অ্যাপ যেটা রয়েছে, এই অ্যাপটা হচ্ছে কি আমাদের এখন এই মুমেন্টে ফাইনাল রেন্ডার কম্পোনেন্ট, মানে এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি সমস্ত কিছু দেখতে পাচ্ছি।
হ্যাঁ, যদি এবার মনে করেন না আপনি এখানে প্যারালালি আপনি আরও কম্পোনেন্ট রাখতে পারেন, হ্যাঁ অবশ্যই রাখা যায়। কারণ এই যে অ্যাপ কম্পোনেন্ট যেটা আছে এটাকে আমি ডাইরেক্ট কপি করে আর একটা কপি মেরে দিতে পারি, তো এখানে পরপর দুটো আমি দেখতে পাচ্ছি। রিয়েল লাইফে কেমন হয়, মানে এরকমই থাকে না কিরকম হয়, এবার মানে দেখুন এটা এটা ডিপেন্ড করছে সম্পূর্ণ আপনি কীভাবে এটাকে ইউজ করবেন তার উপর। তবে আচ্ছা, জেনারেলি কী হয়, আমরা মেইন যে জেএস বা মেন যেটা থাকে সেখানে আমরা ফার্স্ট এন্ট্রি পয়েন্টে একটাই মাত্র কম্পোনেন্টকে আমরা রাখার চেষ্টা করি, যাতে কিনা ইনিশিয়াল স্টার্টিংটা ছোটো হয়, এবং এইভাবেই যাতে আমাদের পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ যাতে ছোটো 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 কোড চাঙ্কের মধ্যে আমাদের পুরো জিনিসটা যাতে প্রপারলি সেট থাকে। এতে আমাদের সুবিধা কী হয়, আমাদের কোড লিখতে সুবিধা হয়, মেনটেন করতে সুবিধা হয়, আর এক্সটেন্ড করতে সুবিধা হয়। মানে বেসিক্যালি কী হয়, আপনি একটা বড় প্রজেক্টে যখন কাজ করেন অবশ্যই আপনি সেই বড় প্রজেক্টের সমস্ত কোড আপনি একটা জায়গাতে লেখেন না, আপনি সেই কোডগুলোকে ছোটো 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 ক্লাস। আপনাকে আপনাকে যদি একটা পেজ ডিজাইন করতে হয়, পেজের ন্যাভিগেশন বার, টাইলস, আর এই বাঁহাতে যেমন এই যে ট্রি স্ট্রাকচারটা, তারপরে তলার দিকে কিছু একটা থাকবে, তখন তো ভাগ করবেন করে দেওয়ার পেজটাকে। এই পার্টটাকে আলাদা একটা কম্পোনেন্ট, এই পার্টটাকে একটা আলাদা কম্পোনেন্ট, এই পার্টটা একটা আলাদা কম্পোনেন্ট, এই পার্টটা আলাদা কম্পোনেন্ট হয়ে যাবে, এই সেগুলো পার্টটা তো আলাদা। নেস্টিং করতে পারবেন না, তখন তো অ্যাপের নিচে ওগুলোকে হ্যাঁ, একটা করে তখন বসাতে হবে। তখন এটা একটা পেজ হিসেবে থাকলো অ্যাপ পেজ, এবং সেই অ্যাপ পেজের মধ্যে এইগুলো আসবে পরপর প্যারালাল। এগুলো হচ্ছে প্যারালাল ইউআই, মানে প্যারালালি যা দেখা যাচ্ছে সেটাই থাকবে, কিন্তু স্প্লিট হয়ে যাবে। যাতে কী হবে, আমার যদি এখানে যদি এই যে পাঁচটা রয়েছে, আরও যদি আমার কিছু যদি কম্পোনেন্ট ভরতে হয় সে ভরে যাবে যখন কিনা আমাদের ওখানে ডেটা পুশ হবে, কারণ ডেটা ড্রিভেন হয়ে যাবে। আচ্ছা। এইখানে যা ভাবা যায় তাই এটা দিয়ে হয়। ইনফ্যাক্ট আপনাকে এটাও বলে দিই, এই যে ভিএস কোডটা, এই ভিএস কোড আর আপনার যে ভিজুয়াল স্টুডিও যেটা আপনি ইউজ করেন, এই দুটো জিনিসই তৈরি হয়েছে রিঅ্যাক্টের উপর বেস করে, এবং এর প্রুফ আমি দেখাতে পারি, কারণ যেহেতু এটা একটা ব্রাউজার, তো সেই ক্ষেত্রে এখানে সমস্ত প্রসেস এটা দেখা যাচ্ছে, এখানে এটা প্রসেস দেখাচ্ছে, এবং এখান থেকে আমরা টগল করলে পরে এইখান থেকে আমরা দেখুন HTML ক্লাস দেখতে পাচ্ছি, এবং এই HTML ক্লাসের মধ্যেই সমস্ত ডিজাইন পড়ে রয়েছে। এই ঠিক আছে, এবং এইখানে প্রত্যেকটা ডিজাইনই কেউ আলাদা আলাদা করে ভাগ করা যায়। এই যে দেখুন আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে। এই যে এই ওটা উপরের পার্ট, এটা এখন এই পার্টটা উপরে গেছে, এটা এখনো রয়েছে। তো এত যে HTML দেখে কি করে? এত HTML তো লেখা হয়নি, তো সব আলাদা আলাদা ফাইলে লেখা আছে। যখন এটা রেন্ডার হয়েছে তখন এইভাবে রেন্ডার হয়েছে। আপনি কি সমস্ত কোড কি এক ফাইলে লেখেন নাকি যখন প্রোগ্রাম করেন? না, কিন্তু ডিভের স্ট্রাকচার গুলো তো বুঝতে হয়েছে যে ডিভে কোন জায়গায় কি ঢুকবে। ব্যাপারটা হচ্ছে আপনি ছোটো ছোটো ডিবের স্ট্রাকচার তো বুঝবেন, এই যে ডিবের স্ট্রাকচারটা এটা তো আপনি বুঝতে পারছেন, হ্যাঁ, এটা বুঝতে হচ্ছে। এটা বুঝতে পারছেন। এরপরে যদি আপনার যদি আরও কিছু যদি করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন। এবার আপনি একটা জিনিসকে কতটা বড় রাখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, কারণ বেসিক্যালি কী হচ্ছে, আপনি এটাকে যত খুশি ছোটো ছোটো পার্টে ভাগ ভাগ করতে পারবেন, এবং সমস্ত পার্টকে আপনি এমনভাবে অ্যারেঞ্জ করবেন যাতে কিনা আপনার একটার সঙ্গে একটার সঙ্গে একটা লিঙ্কড হয়ে আপনার ফাইনাল রেন্ডারটা যেটা দাঁড়াবে সেটা অনেক বেশি কমপ্লেক্স হবে। কিন্তু কোড যখন করায় তখন আমরা বেসিক্যালি করি কি, ছোটো ছোটো মডিউলে ভাগ করে নিই, যাতে খুব বেশি কম্প্যাক্ট হয়, এবং যখনই কোনো একটা প্রবলেম আসছে, কোথাও বাগ শো করছে বা কোথাও যদি ইমপ্লিমেন্ট করতে হয়, এক্সট্রা যদি বাড়াতে হয়, সেটা যাতে আমরা খুব কুইকলি বাড়াতে পারি, তাই না?
তো এটাই বেসিক্যালি প্রসেস, মানে প্রসেস এইভাবেই চলতে থাকে। তো মেন এটা নিয়ে ভাবনা চিন্তা এরকম কোনো ব্যাপার নেই যে এটা অনেক বড় সড়ো কিছু, এটা খুব সহজ জিনিস। এটা শিখে যাবো তো, যে এটা শিখে যাবো তো। শিবাজি বাবু হুম, বলছি এটা শিখে যাবো তো, পারবো তো। আপনি তো ডেভেলপার, আর আপনার মতন প্রচুর ডেভেলপারে শেখাচ্ছে, তারা শিখেও গেছে। আর এটা শেখা এমন কোনো বড় ব্যাপার নয়। মেন ব্যাপারটা হচ্ছে যার ডেভেলপমেন্টের কোনো স্কিলস নেই তার পক্ষে হয়তো প্রবলেম হতে পারে, যার ডেভেলপমেন্টের স্কিলস আছে তার মানে প্রবলেম কিসের? হ্যাঁ, প্রবলেম এখানে শুধু আপনার একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে HTML পার্টটাকে বোঝা। তো এখানে তো HTML পার্ট নয়, এখানে তো মেন ব্যাপার হচ্ছে আপনার মেন কোডিংয়ের পার্ট, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ফাংশন, কোড, যেটা আপনি অলরেডি করেন। এখানে মেনলি কী হচ্ছে, আপনি যখন একটা ওয়েব ইউআই যখন আপনি বানান, আপনার এর নাম কি, কী জানো, এমবিসিতে যখন আপনি কোনো প্রজেক্ট যদি করে থাকেন, তাহলে সে এমবিসিতে প্রজেক্ট করার সময় তো HTML পার্ট তো ভেঙেছেন তো। না, আজকে এটা শুরু করেছে তবে একটু এক্সাইটেড এবং নার্ভাস দুটোই হয়ে আছি। মানে ওটা তো প্রজেক্ট করতে করতে শিখেছি এরকম, মানে ছোট ছোট কম্পোনেন্ট করে তারপর একটা প্রজেক্টে কাজ করতে করতে শিখে গেছি। এখানে প্রজেক্টটা ঠিক হচ্ছে না, ওই জন্যই আমি চিন্তা করছি যে পারবো তো, সেটাই ভাবছি না। আপনি প্রজেক্ট করে করে করতে করতে ঢুকেছেন, এখানে ডাইরেক্ট প্রজেক্ট, মানে ওখানে বেসিক্যালি কি হচ্ছে, ওই SLN বলে প্রজেক্ট ক্রিয়েট করে, তাই তো? আচ্ছা, একটা জিনিস বলতে একটা কথা জিজ্ঞেস করি, আপনার ওটা SDN টেকনোলজি তো? এক মিনিট। SDN টেকনোলজি। হ্যাঁ, একবার চেক করে নেন। ঠিক আছে, 9000। ঠিক আছে। তো বেসিক্যালি আপনাকে এটাই বলতে পারি, শেখা অসুবিধা নেই, আপনি শিখতে পারবেন। কারণ এখানে এটার মধ্যে এমন কোনো জিনিস নেই যা আপনাকে হার্ড বলে মনে হবে। হার্ড হচ্ছে জাস্ট যেহেতু শুরু হচ্ছে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, আপনি এত অবধি বুঝতে পেরেছেন তো আজকে যেটা করিয়েছি? হ্যাঁ হ্যাঁ, আজকেরটা তো খুবই সুন্দর। আপনার এইটুকু বলবো, আপনি আগে যা ক্লাস করেছেন তার থেকে অ্যাঙ্গুলার ক্লাস সোজা লাগবে। কিছু জায়গায় কঠিন আছে, সেটা আমি নো ডাউট মানব, কিন্তু এন্টারলি আমরা যে আগের দিকে যেটা এগোবো না, আপনার লাগবে কি আচ্ছা রিয়্যাক্ট তো বেশ ভালোই সোজা। কারণ মেনলি কী হচ্ছে, আমরা যে জিনিসগুলো অলরেডি আগে করেছি না নর্মাল জাভাস্ক্রিপ্ট ইউজ করে, HTML CSS, সেটা অনেক বেশি কঠিন ছিল। যখনই আপনি রিয়্যাক্ট নিয়ে কাজ করবেন না, তখন রিয়্যাক্ট সোজা লাগবে। যদিও অ্যাঙ্গুলারটা সোজা বলবো না, কারণ অ্যাঙ্গুলার রিয়্যাক্টের পরে অ্যাঙ্গুলারটা একটু বেশি কমপ্লিকেট লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে রিয়্যাক্ট অ্যাঙ্গুলার জানা থাকলে পরে ভিউটা অটোমেটিক্যালি নিজেই শিখে নিতে পারবেন সেলফ লার্নিংয়ে। তো অ্যাঙ্গুলার তো শিখবো, আপনাকে বললাম তো অ্যাঙ্গুলার শিখতে হবে আমাকে। হ্যাঁ, রিয়্যাক্ট কিন্তু একসাথে এখন কোন অর্ডারে শিখবো আমি জানি না, মানে এটা আগে করবো না পাইথন আগে করবো, সেটা ডিপেন্ড করছে। সে কমপ্লিটলি। আর ইভেন আমি আপনাকে এটাও বলবো না যে আপনার অ্যাঙ্গুলার শিখতেই হবে, কারণ সত্যি কথা বলতে অ্যাঙ্গুলারের যদি নিডস না থাকে, অ্যাঙ্গুলার এই মুভমেন্টে শেখার কোনো দরকার নেই। অ্যাঙ্গুলার নিড নেই বুঝতে, আমি এখন নিজে বুঝতে পারছি বেঁচে গেলে যে কি বলবে আমি যেটা জানি না। আমি তখন দেখেছিলাম রিয়্যাক্ট একটু বেশি চলছে, আমি যেন রিয়্যাক্টে শিখতে প্রথম শুরু করেছি। এবার ব্যাপারটা হচ্ছে দেখুন, রিয়্যাক্টের মার্কেট খুবই ভালো, ঠিক আছে, আর রিয়্যাক্টের কাজ আপনি পাবেন। রিয়্যাক্ট ডেভেলপারের স্যালারি প্যাকেজও যথেষ্ট ভালো, কারণ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে রিয়্যাক্ট ডেভেলপারের স্যালারি এবং রিয়্যাক্ট ডেভেলপারের রিকোয়ারমেন্ট অনেক অনেক বেশি।
আবার আরেকটা জিনিস হচ্ছে, অনেক অর্গানাইজেশনে, এই অর্গানাইজেশনটা আমি যাই না বা কারেন্ট মার্কেট আমি কিছু যাই না, একটা সময় ছিল যখন একতরফা ফুল স্ট্যাক বলতে মানে ডটনেটের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ছিল, একটা ডটনেট ডেভেলপার অ্যাঙ্গুলার জানবে, এর বেশি কিছু জানবে না, এরকম ছিল। এখন যাই না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে অ্যাঙ্গুলার নিজের পায়ে নিজে কোণ মেরেছে। কারণ মেন ব্যাপারটা হচ্ছে কি, অ্যাঙ্গুলার এত বেশি নিজস্ব কনসেপ্টকে চেঞ্জ করেছে, নিজের স্ট্রাকচার চেঞ্জ করেছে, যে কারণের জন্য কী হচ্ছে, অ্যাঙ্গুলারের স্টেবিলিটি নেই, অ্যাঙ্গুলারের থার্ড পার্টি সাপোর্ট নেই, এবং যেহেতু থার্ড পার্টি সাপোর্ট নেই সেক্ষেত্রে অ্যাঙ্গুলারের পপুলারিটিটাও নেই। এবার বেসিক্যালি ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ তাই বলে অ্যাঙ্গুলার পুশ করার চেষ্টা করছে, কারণ কি অ্যাঙ্গুলার যেহেতু ব্যাক করছে দুটো মেজর কোম্পানি, মাইক্রোসফট অ্যান্ড গুগল, এই দুটো বড় কোম্পানি যেহেতু অ্যাঙ্গুলারকে ব্যাক করছে, সেই কারণের জন্য মানে এদের এদের মাইক্রোসফটের এই জন্য খুব ভালোভাবে কম্বিনেশন করে বসিয়ে রেখেছিল। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু অ্যাঙ্গুলার নিজেরাই নিজের পায়ে কুড়ুল মেরেছে, যেহেতু স্টেবিলিটি রাখেনি, প্রত্যেকটা ভার্সনের সঙ্গে অনেক কিছু চেঞ্জ হয়েছে, মেন হচ্ছে পারফরমেন্স ইস্যু হচ্ছিল, অনেক কিছুতে ইস্যু আছে এর অ্যাঙ্গুলারে। আজকে দেখুন না, আমি নিজে আগে অ্যাঙ্গুলার শিখেছি, তবে গিয়ে আমি এই রিয়াক্ট শিখেছি মার্কেট ডিমান্ড দেখে। তো প্রথমে আমি যখন অ্যাঙ্গুলার শিখেছিলাম, ওই যে আপনি যেরকম দেখেছেন যে অ্যাঙ্গুলার যে শিখতে না শিখতে অ্যাঙ্গুলার 2 এসে গেল, এবার আমারও সেই সেম সিচুয়েশান আমিও ফেস করেছি, কিন্তু যেহেতু আমার জাভাস্ক্রিপ্টটাই আমার মেন কি পয়েন্ট, সে কারণে আমি অ্যাঙ্গুলার 2টাকেও শিখেছিলাম। আমি না খুব ভালো করে শিখেছিলাম, মানে আমি এত রাগ উঠেছিল, তারপরে বন্ধ করে দিয়েছিলাম। আমি মানে অ্যাঙ্গুলার রাউটার শিখেছিলাম, ইউআই রাউটার বলে একটা কনসেপ্ট ছিল, ওটা শিখেছিলাম। প্রত্যেকটা ডিফারেন্ট ওয়েতে কল করা, থার্ড পার্টি ওয়েদার এপিআই টিপিআই গুলো যেগুলো ফ্রিতে পাওয়া যায় নেটে, সেগুলো কল করে টোরে সবকিছু করেছিলাম। হুট করে মানে তারপর 2 ওয়ে বাইন্ডিং, 1 ওয়ে বাইন্ডিং সব সুন্দর করে রেখেছিলাম, কিন্তু ওই যে চেঞ্জ করে দিল ঠিক করে না পুরোটাই, তারপরে এত বিরক্ত লাগলো যে আমি করবো এটা। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই, অ্যাঙ্গুলার নিজের পায়ে নিজে কুড়ুল মেরে কমিউনিটি লুজ করেছে এবং লোকেও কাজ করতে চায়নি। কিন্তু অ্যাঙ্গুলারের ক্ষেত্রে কী হয়েছে, রিয়াক্টের ক্ষেত্রে কী হয়েছে, রিয়াক্ট তেমন কিছু করেই নি, ইনফ্যাক্ট আজও তাই। রিয়াক্ট জাস্ট একটা লাইব্রেরি হয়ে পড়ে রয়েছে, কেন, এর নিজে একটা রাউটার বানায়নি। অ্যাকচুয়ালি দেখা যদি যায়, অ্যাঙ্গুলার অনেক বেশি অ্যাডভান্স রিয়াক্টের থেকে, কিন্তু রিয়াক্ট অ্যাডভান্স না হয়ে বেশি অ্যাডভান্স, কারণ রিয়াক্টের মেন পারপাসটা হচ্ছে কি, রিয়াক্ট ইউজ করার মেন পারপাসটা হচ্ছে কি, আপনি একটা ভালো কম্পোনেন্ট বানাতে পারবেন, ঠিক আছে, যে কম্পোনেন্টটাকে আপনি খুব ইউজ করতে পারবেন, মানে যে কোনো জায়গায় যেমনভাবে খুশি ইউজ করতে পারবেন। এতে সুবিধাটা কী হচ্ছে, মানে যারা ইউআই ডেভেলপার রয়েছে, মানে যারা ইউআই বানায় ফ্রন্ট এন্ডে, তারা কী করছে, একবার কোডটা লিখে বহু বছর ধরে এটাকে শুধু আপডেট করেই কাজ চলে যাচ্ছে। মানে বেসিক্যালি কী হচ্ছে, আজকের ডেটে আমরা যে রেডিমেড টেমপ্লেট পাই না, কিচ্ছু না, জাস্ট একবার রিয়াক্টটা জাস্ট লিখে নিয়ে ওই সামান্য একটু এদিক ওদিক চেঞ্জ করেই 5-10টা টেমপ্লেট তৈরি হয়ে যাচ্ছে, যেগুলো টেমপ্লেট মার্কেট প্লেসে সেল হচ্ছে। এটা রিয়াক্টের কারণে করতে পারছে, যেটা বেসিক্যালি এর পক্ষে সম্ভব ছিল, মানে অ্যাঙ্গুলার পক্ষে সেটা সম্ভব না। আর অ্যাঙ্গুলার করে কি, এক্সট্রা অনেক কিছু এলিমেন্ট অ্যাড করে দেয়, রিয়াক্ট সেটাও করে না। তো সেই ক্ষেত্রে রিয়াক্ট অনেক দিক দিয়ে দেখা যাচ্ছে যে রিয়াক্ট অনেক বেশি অ্যাডভান্স। স্ট্যান্ডার্ড কাজ করা যায় আর এরকম পার্সেল দিয়ে করে নাকি অ্যাঙ্গুলার সবসময় নিজের ফ্রেমওয়ার্ক ইনস্টল করে কাজ হয় না, অ্যাঙ্গুলার স্ট্যান্ডালোন ভাবে কাজ করে না। এটা হচ্ছে ওই মানে অ্যাঙ্গুলার স্টার্ট ফ্যাক্টরি আছে হ্যান্তার ওই পুরো প্রজেক্টটা যেটা তৈরি করে। হ্যাঁ, বেসিক্যালি স্ট্যান্ডালোন বলতে এখানে কনসেপ্টটা একটু ভুল হয়ে গেল। মেন ব্যাপার হচ্ছে স্ট্যান্ডালোন বলতে, হ্যাঁ, ওর যে ফুল যে স্ট্রাকচারটা দিয়ে দেয়, সেই স্ট্রাকচারটাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে, এবং ওটা ফাইনালি রেন্ডার যখন হবে ওর মধ্যেই আপনাকে সীমাবদ্ধ, কিন্তু আপনি ওটাকে বেশি কাস্টমাইজ করতে পারবেন না। ইচ্ছা হলো আপনি ওটাকে অন্যরকমভাবে স্ট্রাকচারাইজ করে দিলেন, অন্যরকমভাবে কিছু করলেন, সেটা পারবেন না অ্যাঙ্গুলারে, যদিও এখন ওটা করার অপশান দিচ্ছে আস্তে আস্তে,
রিয়াক্টের কাছাকাছি আসার চেষ্টা করছে, কিন্তু অ্যাঙ্গুলার অনেক বেশি লিমিটেশনস আছে, কিন্তু রিয়াক্টের সে লিমিটেশন নেই। আচ্ছা, রিয়াক্টের লিমিটেশন নেই। তবে দেখুন, এইটুকুই বলবো, রিয়াক্টটাকে ভালো করে শিখুন। রিয়াক্ট শেখার পরে এবার আপনি যেহেতু বলছেন যে মোবাইলের দিকে আপনি যাবেন না, কিন্তু যাবো না বলে কোনো কথা নেই, মানে একবারে সব গিলতে পারবো না, মানে আমার ক্ষমতার বাইরে চলে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আপনার ক্ষেত্রে যেহেতু আপনি রিয়াক্ট শিখছেন, তো সেক্ষেত্রে আপনার রিয়াক্ট নেটিভ, মানে যেটা এক্সপ্রেস জেস, ওইটা অ্যাকচুয়ালি আপনার কাজে লাগবে, যেটা বেসিক্যালি আপনাকে মোবাইলে ড্রাইভ করবে। টেকনোলজি আপনার সিঙ্গুলারিটিস থাকলো, যাতে আপনি এগোতে পারেন। এক্সপ্রেস কি চলে? আমি জানি প্রচুর না। চলে, প্রচুর চলে মোবাইল অ্যাপ্লিকেশানে। মানে এটাকে হাইব্রিড অ্যাপ বলা যায় না, নেটিভ অ্যাপ বলে। মানে বেসিক্যালি এর পারফরমেন্স লেভেল অনেক বেশি হাই। মানে আগে যেমন এই আপনার ডটনেট ফ্রেমওয়ার্কে একটা ছিল না, ওই মোবাইল অ্যাপ্লিকেশান, এখনো চলছে ডটনেটের। আবার একটা প্রজেক্ট ঢুকেছে আমাদের এখানে, ডটনেট MAUI নাকি যেন, মাউই নাকি একটা, MUI। হ্যাঁ মাউই নাকি একটা জিনিস, ওটার প্রজেক্ট ঢুকছে। ওটা ওই জ্যামারিনটা উঠে গেছে, এখন তো জ্যামারিন চলে গিয়ে এটা এসছে, তো ডটনেট মাউই নাকি একটা এসছে। আচ্ছা, ওটা চলছে। তো যাই হোক, জ্যামারিনটা মেন ছিল কি, ওটা ওয়েবকে ইন্টারপোলেট করতো, কিন্তু সেটা অনেক বেশি মানে অপটিমাইজ ছিল না, ওটা অপটিমাইজ হতো না। কিন্তু রিয়াক্ট বেসিক্যালি কী হচ্ছে, রিয়াক্ট নয়, রিয়াক্ট অ্যাকচুয়ালি নেটিভ, মানে একদম নেটিভ অ্যাপ্লিকেশান বিল্ড করে, যাতে কী হচ্ছে, বিলটা অনেক বেশি সিম্পলিফাই করে দিয়েছে। ঠিক আছে, এটা শেষ হোক, তারপর দেখি। এটাকেই আমি এখন একটু ঘাটাঘাটি করতে চাই, একটা তাড়াতাড়ি শিখতে হবে, মানে দরকার বলে একটা প্রজেক্ট করতে হবে আপনার থেকে, সেটা আপনার সাথে কথা বলা পরবর্তীকালে দেখি। রিয়াক্টটা ফুল রেডি থাকতে হবে আমাকে। আমি এটাই বলবো যে আপনি অ্যাঙ্গুলারের দিকে না যেতে চাইলে যাবেন না, কোনো অসুবিধা নেই। কিন্তু মেন ব্যাপার হচ্ছে কি, রিয়াক্টকেও খুব ভালো করে শিখুন, কারণ রিয়াক্ট নেটিভ মানে আমারও তাই মনে হয়, যেহেতু একদমই কিছু জানি না, একসাথে দুটো তিনটা জিনিস ঘাঁটতে গিয়ে বরবাদ করে ফেলবো, তার চেয়ে একটাকে ঠিক করে করাটাই বেটার। রিয়াক্টের পর রিয়াক্ট নেটিভে যান, রিয়াক্ট নেটিভ শিখুন, তাও আপনার লাভ হবে। তাই করবো। তার রিয়াক্টের পর রিয়াক্ট নেটিভ শিখুন, সেটা আপনার কাজ দেবে। পাইথন শিখুন, কাজ দেবে। কিন্তু অ্যাঙ্গুলার শেখার মানে নেই যদি কিনা তার কাজ না থাকে। যদিও পাইথনটা শিখতে হবে, শুধু পাইথন শিখলে তো হবে না, পাইথনের লাইব্রেরি গুলো জানতে হবে। ওগুলো কি আপনি দেখান? হ্যাঁ, সেগুলো থাকবে তো। নামপাই, হ্যাঁ, পান্ডা, সিকিট। অ্যাকচুয়ালি আমি যে পাইথনের যে আমার কোর্স মডিউল যেটা আছে, পাইথনের আপনার যে কোর্স মডিউল যেটা আছে, পাইথনের কোর্স মডিউলের মধ্যে আমি পাইথনের শুধু নাম পাই প্যান্ডাস ব্যাপারটাই নয়, এখানে আমার আছে আরও অনেক কিছু, যেমন কিনা এখানে পাইথনে ইউনিট টেস্ট, পাই টেস্ট রয়েছে। তারপরে এখানে প্রজেক্টের জন্য আমরা ফ্লাক্স ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা প্রজেক্ট বানাতে পারবো, এপিআই বিল্ড করতে পারবো। ডেটা সায়েন্সের মধ্যে সাইকিট লার্ন কিছুটা ইউজ করে দেখাবো। তারপরে এখানে অবজেক্ট ওরিয়েন্টেড রিলেশনশিপের জন্য এসকিউএল অ্যালকেমি রয়েছে লাইব্রেরি, একটা লাইব্রেরি না, এটা দেখতে পাচ্ছি নামপাই পান্ডাসও আছে, নামপাই পান্ডাসও রয়েছে, ম্যাটপ্লটও আছে। ম্যাটপ্লট তো বেসিক্যালি আমাদের ওই গ্রাফিক ইমপ্লিমেন্টেশনের জন্য, গ্রাফিক ভিজুয়ালাইজেশনের জন্য। প্যান্ডা হচ্ছে বেসিক্যালি ডেটা গ্রাবিং করার জন্য, ওই এক্সেল বিভিন্ন ফাইল থেকে ডেটা তুলে আনার জন্য। নামপাই বেসিক্যালি আমাদের ম্যাথামেটিক্যাল অ্যালগোরিদমকে প্রপারলি অ্যারেঞ্জ করার জন্য। আর সাইকিট লার্ন হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক এআই মডেল, বেসিক
স্টার্টিং এআই মডেল। এর সাথে একটু ভেক্টর ডিবিটা করতে পারলে। ভেক্টর ডিবি বেসিক্যালি আপনার ডেটা স্টোর করার কাজ করছে, আর ভেক্টর ডিবি এর সঙ্গে কম্প্যাটেবলও আছে। ভেক্টর ডিবিটা মানে ওই কাজগুলো আসলে একটু করতে পারলে লাভ, তাহলে সুবিধা হয়, তাহলে শিখে লাভ আছে। ওই ফাইল টাইল গুলো দিয়ে তারপর ওটা ভেক্টর ডিবিতে স্টোর করে সেখান থেকে মেশিন লার্নিং এ ওটাকে। হ্যাঁ, ভেক্টর ডিবি তো বেসিক্যালি কী হচ্ছে, ওটা একটা প্যাকেজ, পাইথনেরই একটা প্যাকেজ, যেটাকে ইনস্টল করে ডাইরেক্টলি ওটা অ্যাজ ফাইল বেস ডেটা জমা হয়। মানে আমরা যে ডেটাগুলোকে যে বানাচ্ছি সেটা একটা মানে অ্যাকচুয়ালি ফাইল এনক্রিপ্টেড মোডে স্মল একটা ফাইল জেনারেট করে, যেটাকে ভেক্টর ডিবি বলে। সেটাকে ট্রেনিং মডেলে গিয়ে ফেলতে হবে ফাইলটা দিয়ে, তারপর কোশ্চেন করে দেখতে হবে সেটার বেসিসে উত্তর দিতে পারছে কিনা। ওটার জন্য ওটা বেসিক্যালি যতক্ষণ না আপনি প্রেডিকশন মডেল ক্রিয়েট করছেন ততক্ষণ হবে না। আর প্রেডিকশন মডেল ক্রিয়েট করতে গেলে তার জন্য আমাদের লাগবে পাইটর্চ। আর টেনসর ফ্লোটা কিসে লাগবে? পাইটর্চ বা টেনসর ফ্লো ওই একই জিনিস দুটো। আচ্ছা, হয় পাইটর্চ না টেনসর ফ্লো। এবার টেনসর ফ্লো গুগলের বানানো আর পাইটর্চ ফেসবুকের বানানো। আর ওই যখনই গুগল মাথা লাগায় তখনই শুরুটাই এমনভাবে কমপ্লিকেটেডভাবে করে, যার জন্য কমপ্লিকেশনে জড়িয়ে পড়ে, আলটিমেট ভালো জিনিস থাকা সত্ত্বেও ওটা লোকে গ্রাব করে উঠতে পারে না। আর সেই ক্ষেত্রে পাইটর্চ সেম জিনিস, কিন্তু ওটাকে এতটাই সিম্পলিফাই প্রসেসে করেছে যার জন্য পাইটর্চটা অনেক বেশি সিম্পল। এবং পাইটর্চ বা মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পাইটর্চ দিয়ে যদি আমরা এলএলএম মডেল ক্রিয়েট করি বা মেশিন লার্নিং প্রসেস যদি অ্যাপ্লাই করি, সেটা অনেক বেশি ফাস্ট এবং অ্যাক্সেসিবল বেশি হয়। আর একটা লাইন খুব পড়ে খাচ্ছে দেখলাম এই মুহূর্তে, এদের কোনো মাথা ব্যথা নেই, এরা বঞ্চ এই খারাপ সময় খুব চাকরি পাচ্ছে, সেটা হচ্ছে অ্যাজিওর ডেটা, স্পাইসপার্ক, ডেটাব্রিক্স, লাইট হাউস। ওটা হচ্ছে ডেভঅপসের পার্ট, ডেভঅপস ইঞ্জিনিয়ার। অ্যাজিওর ডেটা, অ্যাজিওর ডেটা বেসিক্যালি আপনি ডেটা বলছেন ঠিকই, মানে মেন ব্যাপার হচ্ছে আপনার ওই ডেটা ম্যানেজমেন্ট। ইঞ্জিনিয়ারই তো বলেন নিজেকে। হ্যাঁ, ওই ডেটা ইঞ্জিনিয়ারই তো। ওই একটা লাইন খুব বেড়েছে, খুব পড়ে খাচ্ছে। হ্যাঁ, এবার ডেটা ইঞ্জিনিয়ারিং ওটায় যেতে গেলে ওটা আমার আন্ডারস্ট্যান্ডিং নেই, বাট আমি যেতে চাই না অত। ওইটার ব্যাপারে আমার কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কারণ মাইক্রোসফটের ভিএস কোড পছন্দ আছে, ঠিক আছে, গিটহাব মাইক্রোসফট নিয়েছে, সে কারণে গিটহাব মাইক্রোসফটের সাথে কোড না, ডেটাব্রিক্স আছে। হ্যাঁ, এবার মেন ব্যাপার হচ্ছে মাইক্রোসফটের যে প্রোডাক্টগুলো, বেশিরভাগ প্রোডাক্টই আমার মাইক্রোসফটের পছন্দ না, কিন্তু ওগুলো একটা মাইক্রোসফটের প্রোডাক্ট না, ওটাই বলছি। এবার মেনলি আমি যেগুলোতে কাজ করি বা যেগুলো আমার পছন্দের জিনিস, সেগুলোর মধ্যে প্রচুর প্রচুর জিনিসপত্র আছে। ইভেন ব্যাপারটা হচ্ছে আপনি যদি পাইথনকে যদি খুব ভালো করে গুলে নিতে পারেন, পাইথনেও প্রচুর কাজ আছে। আর হ্যাঁ, ডেফিনেটলি ব্যাপারটা হচ্ছে কি, এক্সপিরিয়েন্স লোকেদের জন্য কাজ আছে। আজকে আমি একটা কথাই বলবো, ফ্রেশার লোকেদের জন্য কিন্তু কাজের অভাব হবে, কারণ ফ্রেশার যারা, আমি তো ফ্রেশারই হচ্ছি। আপনি ফ্রেশার হচ্ছেন বলতে মানে ডোমেনটাই ফ্রেশার, যেটা আপনি চেঞ্জ করছেন, কিন্তু টোটাল আইটিতে বা সফটওয়্যার ডেভেলপমেন্টে তো আপনি ফ্রেশার নন। না না, তা তো না। ওইটাই তো আপনাকে ব্যাক করবে, ওইটাই আপনাকে ব্যাক করবে। ফ্রেশার বলতে বেসিক্যালি কী হচ্ছে, যারা কিনা ইনস্টিটিউশনাল লার্নিং করে এসেছে তাদেরকে ফ্রেশার বলা হয়। তাদের তো কোনো প্রজেক্টের কোনো আইডিয়াই নেই। আজকে আমি দেখছিলাম যে একটা কোথায় যেন দেখা যাচ্ছিলো, একটা ইউটিউবে দেখছিলাম একটা ইন্টারভিউ, সেখানে সব ছেলেমেয়েরা বলছে কি, আমরা এই ডেটা সায়েন্স এই সমস্ত শিখে বসে আছি, আমাদের জব হচ্ছে না। এবার আমি ওই সমস্ত দেখলাম। এবার ব্যাপারটা হচ্ছে কি, প্রথমত ওরা যা লার্ন করছে না, সত্যি কথা বলতে মানে আমাদেরই ফার্স্ট হচ্ছে টেনশন হয়ে যাচ্ছে। ওরা এখন কি হচ্ছে, বাবা মা গুলো, এই জেনারেশনে যে ছেলেগুলো বেরোচ্ছে, এক হচ্ছে ওদের বাবা মা গুলো হচ্ছে মানে বলতে গেলে আমাদের সময়কার আইটি ইঞ্জিনিয়ার, যা বিদেশ টিদেশে ভালো কাটিয়েছে, প্রচুর টাকা আছে। এরা প্রথম লাইফ থেকে প্রচুর টাকা পাচ্ছে, বিন্দাস কোর্স করে যাচ্ছে, মানে যা পারছে তাই শিখছে। ডেটা সায়েন্স 80,000 টাকা কোর্স, 1 লাখ টাকা কোর্স করে নাও। অ্যাজিওর ডেটা
1.5 লাখ টাকার কোর্স অমুক ইনস্টিটিউট করাচ্ছে,